ধরো অনুজ বেঁচে গেল, তারপর তুমি আবার বিয়ের পিঁড়িতে বসলে, তখন অনুজ আবার সুইসাইড করবে, তাই তো? আমি হলে কি বলতাম জানো তো, এইভাবে একটা মানুষকে বাঁচিয়ে রাখা যায় না, এটা তো স্বার্থপরতা করতি। অনুজ তো কিচ্ছু ছাড়ছে না, সে তার ঘর ছেড়েছে, তার সংসার ছেড়েছে না? ছাড়েনি। শিরিনকে ছেড়েছে। শিরিন তার স্ত্রী, সে একবারও কি বলেছে যে সে শিরিনকে ডিভোর্স করে তোমাকে বিয়ে করবে? বলেছে? বলেনি তো। তাহলে তুমি একটু নিরপেক্ষভাবে ভাবো তো, এই ছেলেটি কেমন? এর কি মেরুদণ্ডের জোর আছে? না, এর তো মেরুদণ্ডের জোর নেই। তা হয়তো নেই, কিন্তু উনিও পরিস্থিতির শিকার হয়েছে। উনিও তো এভাবে হঠাৎ করে শিরিন দিদিকে ডিভোর্স দিতে পারেন না, এটা তো অন্যায় করা হবে। আর আমার সঙ্গে ওনার ডিভোর্স হয়ে গেছে, তখন উনিও এত কিছু বুঝতে পারেননি, ওনার কোনো দোষ নেই। তুমি যে অনুজকে কতটা কভার আপ করছো, পারছো বুঝতে সেটা? ওর বুঝতে না পারার দায় তোমার নাকি? না, আমার কোনো দায় নেই। আমার আর ভালো লাগছে না, জানেন তো, ঘটনাচক্রে একবার যদি আমার পরীক্ষার রেজাল্টটা ভালো হয়ে যায় না, আমি তো তাহলে এমনি চলে যাব। আর যদি ভালো নাও হয়, আমি গ্রাজুয়েশনের পর চলে যেতে চাই, আমি এখানে থাকতে চাই না, আমি পাহাড়ে চলে যাব, নিজের জায়গায় গিয়ে পড়াশোনা করব। আর এমনি তো এখন তো কোনো অসুবিধে নেই, কারণ এখন বাধা দেওয়ার আমাকে কেউ নেই। কে বলেছে বাধা দেওয়ার কেউ নেই? কে বলতে পারে অনুজ হয়তো আবার তোমার পিছু নেবে, গাড়ি নিয়ে তোমার বাড়ি অবধি পৌঁছে যাবে, তারপর তোমাকে নিয়ে আবার। ও যে এরকম করবে না এই গ্যারান্টি তো কেউ দিতে পারে না, কারণ এই ঘটনা তো আগেও ঘটেছে। একটু ভেবে বলো তো কুন্টি, একজন স্ত্রীর পক্ষে এটা কি খুব সম্মানের? আমি তাহলে কি করব? তাহলে আপনি আমাকে বলে দিন আমার কি করা উচিত এই মুহূর্তে। আমি সত্যি বুঝতে পারছি না, এই টানাপোড়েনের মধ্যে থাকতে আমারও ভালো লাগছে না, কারণ কি টানাপোড়েনের মধ্যে থাকতে ভালো লাগে। আমি আর পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। তবু তো এই মিথ্যে বিয়েটা প্রত্যাখ্যান করলে শুধুমাত্র অনুজের জন্য। বিশ্বাস করুন, আজকের এই দিনটাই আমি কিছুতে বিয়েটা করতে পারবো না। একটা মানুষের জীবন মরণের প্রশ্ন, মানুষটা ঠিক আছে কিনা এখনো পর্যন্ত জানি না। আর এমনি তো লগ্ন তো পেরিয়ে গেছে, আপনার মাও তো এখন চান না যে এই বিয়েটা হোক। আপনি আপনার মাকে রাজি করাতে পারবেন তো? এটা তোমার চিন্তা নয় কুট্টি, তুমি গুলিয়ে ফেলো না। আমি বুঝতে পারছি, আসলে সারা জীবন তুমি অনুজকেই দেখেছো তো, পৃথিবীতে যে অন্যরকম ছেলেও জন্মায় এটা বোধহয় তুমি জানো না। আমার মা আর আমার ইকুয়েশনের মধ্যে তুমি ঢুকতে চেও না প্লিজ। আজকে আমার মা রিয়াক্ট করেছে, এবং রিয়াক্ট করার যথেষ্ট কারণ আছে, তাই করেছে। আর যদি আমি আমার মাকে বুঝিয়ে বলি, আমার মা যদি দেখে যে আমি ভালো থাকবো না, আমি কষ্টে থাকবো, তাহলে আমার মা যত কষ্টই হোক মেনে নেবে। কিন্তু আপনি তো আমাকে বিয়ে করেও ভালো থাকবেন না। কি করে জানলে? এই বিয়েটা তো একটা মিথ্যে বিয়ে। এই বিয়েটার মধ্যে কোনো ইমোশন নেই, কোনো প্যাশন নেই, কিচ্ছু নেই। তোমার দিক থেকে নেই, আমার দিক থেকে আছে। জানো তো, একটা মানুষ যখন আরেকটা মানুষের জন্য ভালোবেসে কিছু করে, এটা জেনেও যে উল্টো দিক থেকে সে কোনো দাম পাবে না, তবু সে খুশি হয়, কারণ তার মনে হয় যে সে যাকে ভালোবাসে তার জন্য সে কিছু করতে পারছে। হঠাৎ করে আমার প্রতি আপনার এই ভালোবাসাটা তৈরি হলো কেন? কি করে তৈরি হলো? আমি যদি আপনাকে ভালো নাই বাসি, আপনি কি করে আমাকে ভালোবাসতে পারেন? এভাবে একপক্ষে ভালোবাসা হয় নাকি? নিশ্চয়ই হয়, আমার তো অন্তত হয়েছে। ভালোবেসে তো আর কিছু চাইনি, তোমায় ভালো রাখতে চেয়েছি, বাস। এটাই তো আমার অপরাধ। অপরাধ বলছেন কেন?
তবু একটা কথা বলবো। আজ অনুজ যদি বলে ও শিরিনকে ডিভোর্স করে তোমাকে বিয়ে করবে, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব, এইটুকু আমি কথা দিলাম। তা কোনোদিন হবার নয়। সে আমি জানি তা কোনোদিন হবার নয়, তবু মানুষ তো আশা করে। আমি সেই আশা থেকেই বললাম আর কি কথাটা। কিন্তু একটা মানুষ যখন তোমাকে এত ভালোবেসে তোমার জন্য জীবন দিয়ে দিতে পারে, সবার সামনে তো বলেই দিল সেদিন যে ও তোমাকে কতটা ভালোবাসে, তাহলে অসুবিধাটা কোথায় তোমাকে বিয়ে করার? আমি তো সেটাই বুঝতে পারছি না। আর সত্যি কথা বলতে কি, ও তো নিজেও কষ্ট পাচ্ছে। এখন যদি ও আমাকে বিয়ে করতেও চায় শিরিন দিদিকে সরিয়ে, আমি কিছুতে ওর কাছে যেতে পারবো না। এটার কোনো মানে হয় না গুড্ডি। তোমার শিরিন দিদিকে তুমি কোনোদিন সুখী করতে পারোনি, মানে তোমার জন্যই শিরিন কোনোদিন সুখী হয়নি। আপনি এভাবে বারবার আমাকে কেন অ্যাকিউজ করছেন? যা সত্যি তাই তো বলছি, এর মধ্যে তো অ্যাকিউজ করার কিছু নেই। কেন, তুমি কি মানো না এই কথা সত্যি? গুড্ডি, স্যার আপনি এখানে? আপনি ওনার বিষয়ে কোনো খবর নিয়ে এসেছেন না? স্যার বলুন উনি কেমন আছেন স্যার? ওনার বিষয়ে কোনো খবর পেলেন? একসাথে এতগুলো প্রশ্ন করলে কি করে উত্তর দেবো? আর আমি কি সবসময় খারাপ খবরে নিয়ে আসবো? সুজাজিৎ, কেমন আছেন আপনি? এই পরিবেশে খুব একটা ভালো থাকার তো কথা নয়। স্যার আমি আগেই আসতাম, দেরি হয়ে গেল একটু, হসপিটালে গিয়েছিলাম। ওকে, অনেকগুলো ভালো খবর নিয়ে এসেছি। প্রথমটা বলি, অনুজের অপারেশনটা হয়ে গেছে। অপারেশন সাকসেসফুল হয়েছে। গুড। ইজ নাও আউট অফ ডেঞ্জার। কাঁদছো কেন? এটা তো ভালো খবর। ভালো খবরে কেউ কাঁদে নাকি? আনন্দে কাঁদছে কি, তাই তো? বিশ্বাস করো না, আমি এতক্ষণ ধরে কাউকে বলতে পারছিলাম না, কাউকে বোঝাতেই পারছিলাম না আমার মনের মধ্যে ঠিক কি চলছিল। আমার খালি মনে হচ্ছিল মানুষটা কেমন আছে, ওনার তো কোনো খবরই আমি পাচ্ছি না। খালি মনে হচ্ছিল মানুষটা বেঁচে আছে কিনা। শুধুমাত্র এই জন্যই আমি আজকের এই অসম্পূর্ণ কাজটা আমি সম্পূর্ণ করতে চাইনি। এমন তো নয় এখন জানার পর তুমি বিয়েটা সম্পূর্ণ করতে চাইবে এবং খুব খুশি মনে করতে চাইবে, তাই এই প্রসঙ্গটা বাদ দাও। একটা সেকেন্ড ভালো খবর দিই, তুমি আইপিএস এ সাকসেসফুল হয়েছো। গুড্ডি, তোমার নাম বেশ উপরের দিকেই আছে। কাল থেকে দেখো কত ইন্টারভিউ এসব বেরোবে তোমার। স্যার, ইয়েস গুড্ডি, নাও ইউ আর অ্যান অ্যাচিভার। এই লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়ে যেভাবে তুমি যে অ্যাচিভ করেছো না, এটা লোকের কাছে ইন্সপিরেশন হয়ে থাকবে। গুড্ডি, প্রবাবলি আর 2-1 দিনের মধ্যে তোমাকে ট্রেনিং এ যেতে হবে। আমি আসার আগে ওয়েবসাইটের লিস্টটা দেখেছি। অফিসিয়াল কমিউনিকেশন হয়তো তুমি কালকে পেয়ে যাবে। স্যার এটা সত্যি আমার নামই তো? উনি যখন দেখে তোমার নামটা বলছেন তখন ডেফিনেটলি তোমারই নাম। কনগ্রাচুলেশনস গুড্ডি, তুমি আজ একটা জীবনে একটা অন্য ধাপে উঠে এলে। আর আমি তোমাকে জোর করব না, তুমি নিজে নিজের ঘর তৈরি করার সুযোগ পেয়ে গেলে। এখন থেকে তোমার আর শেল্টারের প্রয়োজন হবে না, তুমি অন্য কাউকে শেল্টার দিতে পারবে।